দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি নির্বাচনে বাংলাদেশের এই আয়োজন নিয়ে, এবং আপনারা শুনছিলেন যে আমরা টানা 72 ঘন্টার আয়োজনে আছি এবং একেবারে ভোটের ক্ষণ গণনার মুহূর্ত, তার আগের সময়, ভোট গণনার সময় এবং এখন ভোট গণনার পর ধীরে ধীরে ফলাফল আসছে, এমন একটা সময়ও আমরা আপনাদের সঙ্গে আছি। এবং আমার সঙ্গে আছেন দুজন অতিথি, আগে থেকেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, এবং সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক, তিনি আমাদের সঙ্গে আছেন, কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। আমরা আসলে ফলাফলগুলো নিয়ে বিশ্লেষণ করার মতো পরিস্থিতিতে ধীরে ধীরে পৌঁছচ্ছি এবং অনেক ধরনের সমীকরণ এখানে কাজ করছে, এবং বোধ করি নির্বাচনের সৌন্দর্যটা আসলে এটাই যে আমরা আসলে এমন একটা সময় আছি যেখানে আমরা বুঝতে পারছি না কে জিতবে কে হারবে, যেটা আমরা বিগত সময়ে মোটামুটিভাবে ভোট কেন্দ্রে যে ছবিটা দেখতাম সেটা দেখে একটা ধারণা আমরা পেতাম। আমরা একটু গভীরে যাব, তবে তার আগে, এই আয়োজন শুরু করার আগে আমরা ফেসবুকে স্ক্রল করছিলাম, অনেকের অনেক স্ট্যাটাস দেখছিলাম। একটা স্ট্যাটাস আপনারও চোখে পড়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যে আমরা যখন ফল গণনা করছি, ফলাফল হাতে আসছে, তখন টেলিভিশনে একটা দেখছি, সোশ্যাল মিডিয়ায় তার একটা দেখছি, একটাতে ধানের শীষ আর একটাতে দাঁড়িপাল্লা, নানা রকমের কথা হচ্ছে। আসলে এই যে সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যম ফলাফলের দিক থেকে আসলে এরকম বিভ্রান্তি কিভাবে ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে, কোথায় গিয়ে মনে হচ্ছে একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ করছি আমরা? আমি আপনাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই চমৎকার প্রশ্নটা সামনে নিয়ে আসার জন্য। আমি গত কয়েকদিন যাবত একটা কথা বলছিলাম যে বাংলাদেশে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো আপনি আমাদের স্ট্রাকচারে একটা কাঠামোতে একটা জিনিস ভাসছে, আরেকটাকে আমি বলছি সারফেস, এটা নাম দিয়েছি সারফেস। আমি বারবার সবাইকে যখন বলছি যে নির্বাচনের জয় পরাজয়টার যে একটা সংখ্যা আমি বলছিলাম লোকজনকে, যেটা এখনো বলতে চাই না, একটা সংখ্যা বলছিলাম যে এই জোট এতটা পাবে, ওই জোট অন্যটা পাবে। তখন অনেকেই ভাবছিল এটা কেন বলি, এরকম কথা কেন বলি, এবং আজকে সকালে অনেকে বলেছে আমাকে কেন এই কথা বলি। তো আমার কাছে মনে হচ্ছে যেই কথাটাকে আমি হাইট বলছি, যে কথাটাকে আমি সারফেস বলেছি, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সারফেস তৈরি হয়েছিল। যে সারফেসটা আমরা মানে 5 জন লোক যদি আপনার এই টেলিভিশন কেন্দ্রে 5 জন লোক যদি একটা বিষয়কে বারবার বলতে থাকে, আপনার কাছে মনে হয় যে এটাই বোধ ইম্পর্টেন্ট, এটাই বোধ হচ্ছে। কিন্তু আপনারা তো 75 জন আছেন, কিন্তু 75 জনের সিদ্ধান্ত কিন্তু ঠিক। আচ্ছা, ঠিক আছে, বলে রাখি, এখন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কথা বলবেন, কথা বললে আমরা সরাসরি সেখানে যাব, একটু বলে রাখলাম। জি, আপনি বলুন। তো এই সারফেস এবং স্ট্রাকচারেরটা কিন্তু আমরা 1 to 1 জানি, আর সারফেসে হলো প্রচারের উপরে নির্ভর করছে। তো ফেসবুক হলো সারফেসের মানে আপনার রেজাল্টটা দেয়, সারফেস কি বলছে। তো এটা আসলে সুপারফিশিয়াল, এটা ভাষা এটার কোনো কাজে লাগে না। এখন আপনি যে হাইপের মধ্যে ছিলেন, ওটা যে একটা হাইপটা ঠিক ছিল না, আস্তে আস্তে কিন্তু বুঝতেছেন। আপনি এটা যে সারফেস ছিল, আস্তে আস্তে আমরা কিন্তু বুঝতেছি। আবার আজকেও এই যে এখন এই ফেসবুকে আমি একটু আগে স্ট্যাটাস দেখলাম, একজন সর্বশেষ আপডেট, ফেসবুকে অমুকে গিয়ে টেলিভিশনে তুমুকে গিয়ে, এই যে কে এগিয়ে কে পিছিয়ে, এই যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, এটা হলো ফেসবুকের কিছু অ্যাক্টিভিস্ট। জাস্ট শুধুমাত্র যে কোনো রাজনৈতিক দলে এটা করে তা না, কিন্তু কিছু অ্যাক্টিভিস্ট নিজের কাটতি, নিজের আর্নিংস বাড়ানোর জন্য নিজেও এই কাজগুলো করেন। সুতরাং এটা শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর কারণেই হচ্ছে তা না, ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এগুলো হচ্ছে। তো এটা আসলে আমাদের জাতিকে বোঝাতে হবে, কারণ ভবিষ্যতে আমরা কিন্তু হঠাৎ করে কোনো ক্রাইসিসে পড়ে যেতে পারি, যেভাবে ফেসবুকের উন্মাদনা তৈরি হচ্ছে আমাদের দেশে। তো আমরা কিন্তু আস্তে আস্তে ফেসবুক থেকে, আমরা যে কথা বারবার বলছিলাম, আপনার সাথেও অনেকগুলো সত্যি আমরা বলেছি যে আমাদের কিন্তু মূলধারা মিডিয়া ফিরে আসতে হবে, কারণ আজকে দেখেন এই রেজাল্টটা কিন্তু এখন আমাদেরকে মূলধারার উপরে নির্ভর করতে বাধ্য করছে। আমরা কিন্তু এখন বারবার টেলিভিশন স্ক্রল দেখছি যে এটা বলতে মিলছে না। তো এই যে মূলধারার প্রতি একটা বড় ভালো দিকও হলো, কিন্তু এটা যে মূলধারার মিডিয়া যে রিয়েল, এইটাও কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। সো মানুষকে আমাদের নিজেরাও বলতে হবে, এবং এটা আস্তে আস্তে বাস্তবও হবে, প্রমাণ হবে যে মূলধারার মিডিয়ার উপর নির্ভর করলে কিন্তু আমরা জেনুইন তথ্যটা পাবো। আর ফেসবুক হয়তো আমাদের এন্টারটেনমেন্ট, এটা ভাবতে হবে যে এটা একটা এন্টারটেনমেন্ট। এখন অনেক গুজব আছে, অনেক মিথ্যা কথা আছে, অনেক ফেক আছে, অনেক ডিসইনফরমেশন আছে। সো একটা কিছু শুনেই রাস্তা বের হওয়া যাবে না। আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো ফেসবুক। কেন বলছি, যেমন বলছিলাম আমরা নির্বাচনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ফেসবুক, আমার মনে হয় আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ফেসবুক। কারণ হলো আমরা দেখেছি ফেসবুক যারা অ্যাক্টিভিস্ট আছে, তারা অনেকেই কিন্তু অনেক ভুয়া তথ্য রাতের গভীরে, সকালবেলা, দুপুরে ছড়াচ্ছেন। তো এই ভুয়া তথ্যগুলো যদি হঠাৎ করে কেউ শুনে, বা কোনো একটা গ্রুপ শুনে একটা অরাজকতা তৈরি করে, অ্যানার্কি তৈরি করে, তখন তো এটা সরকারের জন্য অনেক ক্ষতি এবং জাতির জন্য ক্ষতি তৈরি করবে। এই জন্য আমরা এখন থেকে এই লেসনটা নিতে হবে। আচ্ছা, আমি এখানে একটা বিষয় একটু জনাব মারুফ মল্লিক জি একটু অ্যাড করি। মানে খুব চমৎকার করে উনি বলেছেন কাজী মাহবুবুর রহমান, যে সোশ্যাল মিডিয়া তো দায় নেয় না, তারা একটা ন্যারেটিভ তৈরি করে দেয়, একটা সারফেস তৈরি করে দেয়, এবং এর অনেক ধরনের উদ্দেশ্য থাকে। কেউ চায় নিজের যে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা আছে, এবং তাকে অনেকে বিশ্বাস করতে শুরু করেছে,
তাদেরকে দিয়ে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করি। এবং তারা একটা কাজ করছে যে গণমাধ্যম বায়াসড হয়ে গেছে, তারা ভুল তথ্য দিচ্ছে, কেউ তাদেরকে বিশ্বাস করবেন না, এরকম একটা ফিলোসফি তৈরি করার চেষ্টা করছে। মানে আপনার জায়গা থেকে চ্যালেঞ্জগুলো কি দেখেন? প্রথমত এই কনফ্লিক্টটা কেন হচ্ছে, সাধারণ মানুষ যে বিভ্রান্ত হচ্ছে তার ইম্প্যাক্ট আসলে কি পড়তে পারে, এবং এই জায়গাটা নিয়ে একটু বলবেন। না, এইটা যদি আপনি বলেন যে এটার প্রভাবটা কি হবে, এটা কিন্তু প্রভাবটা ভয়াবহ হতে পারে। এটার কিছুটা হয়তো বা মোকাবেলা আজকে আপনি, আমি, মাহবুব ভাই তিনজনই সন্ধ্যাবেলা করেছি। যখন ভোট গণনা শুরু হলো, যে উনি যেটা বললেন ফেসবুকে এগিয়ে, উনি বলতে চান না, আমি বলে দিই, ফেসবুকে এগিয়ে জামাত, টিভিতে এগিয়ে বিএনপি। তো ওই ফেসবুকে যখন একটা দুইটা আসনে হয়তো বা বিএনপির প্রার্থীর থেকে জামাত বা এনসিপির প্রার্থী বেশি ভোট পেয়েছেন, তারা বলা শুরু করলো অমুক আসনে এনসিপি জিতে গিয়েছে, তমুক আসনে জামাত জিতে গিয়েছে। এটা শুনে যেটা সমস্যাটা হলো, আমরা যারা একটু খোঁজখবর রাখি, আমাদেরকে কিন্তু বানের মতো লোকজন ফোন করা শুরু করলেন যে আসলে কি জামাত এনসিপি সরকার গঠন করবে বা জিতে যাচ্ছে। এইটা করে আসলে যেটা হয়, সমাজে একটা বিশৃঙ্খলা, অস্থিরতা, অরাজকতা তৈরি করা হয়। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশনের যে ফ্লোর অরাজকতা, এটা তৈরি করা হয়েছে একদম পরিষ্কারভাবে। এবং আপনি যেটা বললেন যে যারা একটু প্রভাবশালী সোশ্যাল মিডিয়াতে, যাদের অ্যাকাউন্টগুলো খুব ভালো ফলোয়ার আছে, অনুসারী আছে, তাদেরকে ব্যবহার করে কি হয়, এটা পরিষ্কারভাবে দেখেছি, মবতন্ত্র তৈরি করা হয়, এক ধরনের রাষ্ট্রকে, এক রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। এই জায়গা থেকে আমাদেরকে যেটা করতে হবে, শেষ পর্যন্ত আমি একটু বলে নেই, আমরা যারা মিডিয়া স্টাডিজে পড়ি বা পড়াই, এটা কিন্তু দীর্ঘদিনের একটা আলোচনা। যখন সোশ্যাল মিডিয়া মার্কেটে আসলো, যে গণমাধ্যম কি হারিয়ে যাবে সোশ্যাল মিডিয়ার এই আপনি কিন্তু গণমাধ্যমে ধরেন আপনার টিভিতে যখন আপনি একটা ইনফরমেশন দেন, যাচাই বাছাই করে তথ্যটা দিতে সময় লাগে, যেটা সাংবাদিকতার একটা সহজাত প্র্যাকটিস। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওই যে অমুক আসনে উনি জিতেছেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এটার একটা কি, তাতে কি সোশ্যাল মিডিয়ার প্রভাব কমে যাবে, গুরুত্ব কমে যাবে? না। আপনি দেখেন এখনও টাইম ম্যাগাজিনে যদি আপনার একটা ইন্টারভিউ ছাপা হয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। বা নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ানে যে প্রবন্ধগুলি ছাপা হয়, সেটাই শেষ পর্যন্ত গুরুত্ব পায়। আর সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলি নিয়ে আমরা কথাবার্তা বলি, এটা যেটা হয়, এটার প্রভাব খুব সীমিত, এই বিষয়গুলি খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে বা অরাজকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জায়গাটা আমাদের যেটা করতে হবে, আমাদের মিডিয়া লিটারেসি বাড়াতে হবে, মানুষজনকে সচেতন করতে হবে যে যে কোনো তথ্য পেলে অস্থির হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, আপনি অপেক্ষা করেন। এবং অবশ্যই মূলধারার যে গণমাধ্যম, তাদের কাছ থেকে কি তথ্য পাচ্ছেন, তাদের ওটার জন্য অপেক্ষা করেন। এইটা যদি হয়, দেখেন আমি একটা উদাহরণ দিই, গ্রেকো পার্সিয়ান যুদ্ধ হয়েছিল, সেইটার উপর ভিত্তি করে কিন্তু মহাকবি হোমার ইলিয়াড এন্ড ওডিসি লিখেছিলেন। তো উনি এই গ্রেকো পার্সিয়ান যুদ্ধের তথ্য কিভাবে পেয়েছিলেন? তথ্যটা পেয়েছিলেন ওই যুদ্ধ ফেরত বা যারা যুদ্ধ দেখে গ্রিক নগরীতে ফিরে আসতেন, তাদের কাছ থেকে তথ্য নিতেন। তো সাধারণত তারা তাদের বীরত্ব গাথার কথা বলতো, তারা যে হেরেছে সেটা বলতো না। এতে কি হয়েছে, যে গ্রিকবাসীর মধ্যে এক ধরনের একটা ইলিউশন তৈরি হয়ে গিয়েছিল বা ধারণা তৈরি হয়ে গিয়েছিল, আমরা বুঝি অজেয়, আমাদেরকে হারানো সম্ভব না, আমরা পার্সিয়ান সিভিলাইজেশনকে হারিয়ে দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গ্রিক সভ্যতারও পতন ঘটেছে, সেটা কিন্তু টিকে থাকতে পারে নাই। মানে আপনি যখন একটা কাল্পনিক বাস্তবতার উপর নির্ভর করে আপনার শক্তি সঞ্চয় করতে চান, ওই যে মাহবুব ভাই যেটা বললো, আপনি সারফেস লেভেলে ছিলেন, সেখান থেকে কিন্তু ধপাস করে একটা পতন হবে। তা আমার কাছে কিছু রেজাল্ট এসেছে নির্বাচনের, আমার কাছে মনে হয় পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে। একদম।